স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক জিয়াউল কবির সুমন। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। দর্শক, বিভিন্ন সময়ে খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত হবেন, তখন পরিচয় করিয়ে দেব তাদের ধারাবাহিকভাবে। আপনার একটু মন্তব্য দিয়ে শুরু করছি, কারণ ওনার একটা বক্তব্য দিয়ে উনি বলেছেন যে আজকে যারা আমরা রাজপথের সঙ্গীরা বসে আছি, কেউ হয়তো রাজপথের সঙ্গী ছিল, সেরকম কিছু দলকে আমরা দেখছি বর্তমানে বিভিন্ন শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করতে চাইছে। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জটিলতা সৃষ্টির অর্থ একদিকে নির্বাচন না করে হয়তো রাষ্ট্রের খবরদারির সুযোগ গ্রহণ করা, অপরদিকে রাজনৈতিকভাবে যদি বলতে হয় পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের পথকে সুগম করে দেয়া। একটু যদি বক্তব্যটা একটু ডিকোড করেন। রহমান সাহেবের বক্তব্য আমিও দেখেছি কিছুটা, বেশ মোটামুটি তো 50 বছর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের 50 বছর পূর্তি উপলক্ষে তিনি প্রায় 40 মিনিট বক্তব্য দিয়েছেন। তিনি প্রথমে একটি কথা বলেছেন যে আজ শত্রু মিত্র চিহ্নিত করার দিন। তো 1.5 দশকের আন্দোলনে ফ্যাসিবাদে যাদের যে ভূমিকা ছিল সেগুলো নিয়ে উল্লেখ করেছেন তিনি। বিশেষ করে এই আন্দোলন সংগ্রামে, বিশেষ করে গত 1 বছরে উনি বলেছেন যে 7,000 মানুষ মারা গেছেন বিভিন্ন সময়, 48% এর মধ্যে নারী। সড়ক পথে, এটা সড়ক পথের কথা বলেছেন, এবং এর 48% নারী, এবং আহত হয়েছেন আরও 13,000। তো সড়ক নিরাপত্তা সরকার দিতে পারেনি, মানে শুরুটা তিনি এভাবে করেছেন। এরপরে তিনি রাজনীতি, আইন শৃঙ্খলা, তারপরে বিশেষ করে আমাদের কৃষকদের যেই প্রয়োজনীয় তাদের যে উৎপাদন, বিশেষ করে আলু। তো তিনি একটি তথ্য দিয়েছেন যে আলু 1,15,00,000 টন উৎপাদন হয়েছে, কিন্তু সেগুলো সংরক্ষণের জন্য সেই কোল্ড স্টোরেজ নেই। তারপরে যার ফলে প্রায় 3,000 কোটি টাকা তার নির্বাচনী এলাকা বগুড়া, ওই অঞ্চলটা তো আসলে আলু, এগুলো তো বেশ ভালো পরিমাণ আলু উৎপাদন হয়। এরপরে পেঁয়াজের কথাও তিনি বলেছেন যে বাংলাদেশে এই ধরনের কোনো সংরক্ষণাগার নেই বলেই পেঁয়াজ কিন্তু আমদানি নির্ভর, বাংলাদেশ পেঁয়াজ আমদানি করতে হয়। এবং এটা তিনি উল্লেখ করেছেন যে এই কারণে যে একটি গণভোট যদি এক্সট্রা করতে হয় সেক্ষেত্রে 3,000 কোটি টাকার মতো খরচ হবে। অথচ যেটার জন্য এই আলু বা এই পেঁয়াজ সংরক্ষণাগার, যেটা করলে উপকার হবে, কৃষকরা সরাসরি উপকৃত হবে, দেশ উপকৃত হবে, সেই জায়গাটায় খরচ করার কথা তিনি বলেছেন। এর পাশাপাশি তিনি গার্মেন্টসের কথা বলেছেন, তারপরে দারিদ্র্য সীমার কথা উল্লেখ করেছেন। এর পাশাপাশি বেকারত্ব, তারপরে এইচএসসি পরীক্ষার যে ফল বিপর্যয়, সব কিছুই মোটামুটি তিনি তার এই 40 মিনিটের বক্তব্যে সব কিছু উঠে এসেছে। তবে ইন্টারেস্টিং বিষয়গুলো হচ্ছে লাস্টে, যেখানে তিনি রাজনীতির কথা বলেছেন, যে দলগুলো মিলে একসাথে তারা আন্দোলন করেছেন, রাজপথে হেঁটেছেন, এখন তাদেরই কেউ কেউ এই সরকারকে দুর্বল পেয়ে তাদের কাছে অনেক কিছু আবদার করে বসছেন এবং সেগুলো আদায়ের চেষ্টা করছেন, যেটা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারেন বলে তিনি মনে করেন। তো এখন আসলে শেষ মুহূর্তের একটা হিসেব নিকেশ সব রাজনৈতিক দলেরই একটা টানাপোড়েন, বা তাদের কার কতটুকু তারা সামনে প্রায়োরিটি পাবে ইলেকশনের ক্ষেত্রে ভোটারদের কাছে, এবং সেই বিষয়গুলো নিয়ে এখন শেষ মুহূর্তের একটা দর কষাকষি বা টানা হেঁচড়া চলছে বলে আমি মনে করছি। জি, আমরা যদি একটু অতিথিদের যুক্ত করে নিই। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় কমিটি। ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আপনাদের স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনাকে দিয়ে শুরু করি। তারেক রহমান বক্তব্যের এক পর্যায়ে বলছেন যে পলাতক স্বৈরাচারের সহযোগীরা গত কয়েকদিনে খোদ রাজধানীতে যেভাবে আগুন সন্ত্রাস চালিয়েছে, ফ্যাসিবাদ বিরোধী শক্তির করণীয় সম্পর্কে এটা একটা সতর্ক বার্তা হতে পারে বলে আমার কাছে মনে হয়। জামাত ইসলাম বিষয়টিকে আসলে কিভাবে দেখে, সতর্কতা বলে মনে করে কিনা? ফ্যাসিবাদ বিরোধী যে একটা ঐক্য, যে শক্তিগুলোর মধ্যে যে একটা বোঝাপড়া ছিল, সেই জায়গায়। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে 71 টিভির সবাইকে আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। আর অসীম ভাই এবং যিনি এই স্টুডিওতে উপস্থিত আছেন তাকেও সালাম এবং শুভেচ্ছা। শোনেন, এই আগুন সন্ত্রাসের জনক হচ্ছে আজম আর নানক। যদি মনে করে থাকেন, 2004 সালে শেরাটনের সামনে একটা BRTC বাসে গান পাউডার দিয়ে
9 জন মানুষকে এরা পুড়িয়ে মারে, এবং সেখানে একটা 6 বছরের বাচ্চাও ছিল। মানে হাসিনার হাত যে আপনি ভাবছেন 36শে জুলাই রক্তে রঞ্জিত, তা না। হাসিনার রক্তের মধ্যে মানুষ দেখেন না। আমার একটা ইন্টারভিউ মনে আছে, উনি যখন 1981 সালে বাংলাদেশ আগে আসে, তার আগে বিবিসি সিরাজুল আলম সাহেবের সাথে একটা ইন্টারভিউ দিয়েছিল। সেই ইন্টারভিউ সে বলেছিল, আমি বাংলাদেশ যাচ্ছি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। সো পিতৃ হত্যার প্রতিশোধ নিতে এসে এসছে কার এগেনস্টে? এই দেশের মানুষের এগেনস্টে। আমরা বাংলাদেশি মানুষ, তাদেরকে, সে আমাদেরকে কখনো অন করতো না। আজকে যে দেখলেন টিএসসিতে ককটেল ফুটাইছে, ওই মানুষ 36শে জুলাই নিয়ে প্রামাণ্য চিত্র দেখতেছিল, সেখানে ককটেল ফুটাইছে, গত 3 দিন ধরে বাসে আগুন দিচ্ছে। এগুলো সবই হচ্ছে কার চরিত্র? আওয়ামী লীগের চরিত্র। কিন্তু দেখেন আমার পার্শ্ববর্তী দেশ ভারত কি করলেন। 13 সালে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই একতরফা ইলেকশন বন্ধ করার জন্য জন আন্দোলনের ডাক দিলেন, তখন এই আওয়ামী লীগ এবং একটা বাসের মালিক, সে নির্দিষ্ট বাসের মালিক, তারই বাস 10-15টা পুড়ে গিয়েছিল। সেই বিহঙ্গতে আগুন লাগে। এনডিটিভি সারা পৃথিবীর কাছে প্রচার করলো যে জামাত এবং বিএনপি এই আগুন সন্ত্রাসে লিপ্ত। ইতিহাস বড় নির্মম। আজকে দেখেন তাদের রক্তের মধ্যে আছে বাংলাদেশের সাথে কি বেইমানি। এটা বেইমান দল, যে দল এই দেশকে ওন করে না। শেখ হাসিনা না, আওয়ামী লীগ যারা করে, সেই পেতাত্তারা এই দেশকে কোনোদিন ওন করেনি। তারা ইন্ডিয়ার কাছে এই দেশকে বিক্রি করে দেওয়ার সবসময় চেষ্টা করছে। অতএব যারা আজকে অনেক সময় বলতেছে ওদেরকে মাফ করে দাও, অনেকে বলতেছে তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসেন, না, এরা নাৎসি, এদের বিচার হতে হবে। এবং এই দলের এবং এর সাথে সহযোদ্ধার যে 14 দল আছে, এদের এই বাংলাদেশের মাটির ঠাঁই হওয়ার কোনো সুযোগ নাই। এবং সম্মানিত মানে ভারপ্রাপ্ত সভাপতি তারেক জিয়াকে আমি সম্মানের সহিত, উনি যে কথা বলছে এটাই সত্যি। আমাদেরকে একতা থাকতে হবে, না হলে ইন্ডিয়া এবং আওয়ামী লীগ এই দুই গাথা। দেখেন কত বড় দুঃসাহস। 2 দিন আগে ডিফেন্স মিনিস্ট্রি বলে আমার দেশের কেয়ারটেকার ইউনূস সাহেবকে বলেন আপনার কথাবার্তা সামলায় নিয়ে বলতে হবে। আমি কি প্রদেশ নাকি ইন্ডিয়া? রাজনাথের কত বড় দুঃসাহস। তাহলে সেই ক্ষেত্রে আজকে যা হচ্ছে, এই পেতাত্তাদের যে টাকা, সে টাকার প্রভাবে হচ্ছে। এবং এখানে আমাদের সুদৃঢ় থাকতে হবে। আর একটা জিনিস বলি, তারেক জিয়া সাহেব আরেকটা কথা বলছে, আপনি বললেন একটু আগে যে আমাদের মধ্যে মানে ধরে নিলাম যে জামাত ইসলাম অন্যরা যে দাবি দাওয়া করতেছে, দাবি দাওয়া করতেই পারে। এবং ওনার এই পলিটিক্যাল স্টেটমেন্ট এটাও হতে পারে, একসাথে আমরা হেঁটেছি, আজকে তারা আন্দোলনে যাচ্ছে। এবং উনি আর একটা জিনিস আমি বলতেছি, অনেকে এটাকে অন্যরকম ভাবে নিচ্ছে, আমি এইভাবে নিতে চাই না। উনি যেটা বলছেন পেঁয়াজের কথা, উনি যেটা বলছেন যে কোল্ড স্টোরেজের কথা, দেখেন এটা রূপক অর্থে উনি বলছেন। সত্যি কথা তো, আলু চাষিদের আত্মহত্যা করার মতো অবস্থা। গণভোট যেমন দরকার, মানুষের খাওয়া পড়া থাকাটাও দরকার। আলু চাষি যদি আত্মহত্যা করে ইন্ডিয়ার মতন, তাহলে এটার কনসিকুয়েন্সটা কি হবে? সো এর মানে উনি এটা বুঝাননি যে গণভোটের দরকার নেই। সো অনেকে এটাকে মিস ইন্টারপ্রিটেশন করতেছে। আমার কাছে মনে হয় উনি একটা উদাহরণ দিচ্ছেন, গণভোট করতে হলে 3000 কোটি টাকা লাগবে, ভালো কথা, কিন্তু আলু চাষিদেরকেও বাঁচাতে হবে। কারণ গণভোটটাই হচ্ছে আমাদের আগামী ইলেকশনের ভিত্তি। এবং বাংলাদেশ জামাত ইসলাম চায় ঐক্যর মাধ্যমে আমরা এই ইন্ডিয়ান আধিপত্যবাদ, আওয়ামী লীগের এই আজকেও যে পেতাত্তাদের যে অপচেষ্টা, এই অপচেষ্টাকে আমাদেরকে বিএনপি এবং জামাত ইসলাম সহ আমরা যারা এই 36শে জুলাইয়ের অংশীদার, তারাই রুখে দাঁড়াবো। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, তারেক রহমান বক্তব্যের এক পর্যায়ে বলছেন যে একদিকে নির্বাচন না করে হয়তো রাষ্ট্রের খবরদারির সুযোগ গ্রহণ করা, অপরদিকে রাজনৈতিকভাবে যদি বলতে হয় পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের পথকে সুগম করে দেয়া। তিনি বলছেন যে যারা নানান দাবিতে এই অন্তর্বর্তী সরকারের উপরে বিভিন্ন শর্ত আরোপ করছেন নির্বাচন সহ ইত্যাদি বিষয়ে, এমন মনে হচ্ছে কেন আসলে? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক জিয়াউল কবির সুমন এবং আমার খুব প্রিয় একজন মানুষ ব্যারিস্টার শাহরিয়ার। ও তিনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো আমি বলতাম যে আওয়ামী লীগ, আমি একটু অ্যাড করে নিই। সেটা হচ্ছে যে উনি তো বলেছেন যখন বিএনপি ক্ষমতায় ছিল, 4 দলীয় জোট সরকার ক্ষমতায় ছিল, তখন আওয়ামী লীগের সহিংসতাটা কোন মাত্রায় চলে গেছে। আপনার পঙ্কজ দেবনাথের বিহঙ্গ পরিবহনে যে আগুন দিয়েছেন, পঙ্কজ দেবনাথের এলাকার আওয়ামী লীগের সেক্রেটারি যিনি এই কাজটা করেছেন, তিনি নিজে সেটা কিন্তু স্বীকারোক্তি দিয়েছেন, যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। মূল বিষয়টা সে জায়গাতে না। 2013 সালের পর যখন আন্দোলন তুঙ্গে,
জামাতের নেতৃবৃন্দদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, বিএনপির বিরুদ্ধে স্টিমরোলার চালানো হচ্ছে, বিরোধী মত পথের নাগরিকদেরকে, রাজনৈতিক কর্মীদেরকে যখন দমন পীড়ন চালানো হচ্ছিল, আন্দোলনের সময় দেখা গেছে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে, গাড়িতে অগ্নিসংযোগ করে আওয়ামী লীগই আপনার যে সমস্ত অপকর্মগুলো করেছে তাদের তো সেই ট্রেনিং রয়ে গেছে। এ ধরনের জঘন্যতম ঘৃণ্যতম কাজ আওয়ামী লীগই করে, তাদের ট্রেনিংটা আগে থেকে কিন্তু আছে। না হলে আপনি দেখেন যে গত 2-3 দিনে যে ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড হয়েছে, একটা ফেসিস্টের প্রধান দেশ ছেড়ে পালিয়ে গেছেন, কোন নেতা কর্মীরা আপনার মনে করেন যে প্রকাশ্যে আসে না, চোরাগুপ্তা ভাবে এই কাজগুলি তারা করছে। তার মানেটা কি, যে অতীতে যে আমরা বলেছিলাম বিভিন্ন সময় অবশ্য তখন পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছে, এমনকি প্রথম আলোর মতো পত্রিকায় দেখা গেছে যে অনেকে গ্রেফতার হয়েছেন যারা আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মী, এই অগ্নিসন্ত্রাসের সঙ্গে যারা জড়িত ছিল। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমমনা রাজনৈতিক দলগুলো যারা ছিলেন, জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনকে ফয়েল করার জন্য, আন্দোলনকে কালিমা লিপ্ত করার জন্য তারা তখন বলেছিল, নেগেটিভ তৈরি করেছিল যে বিএনপি আগুন সন্ত্রাস করে। আমি যে কথাটা বলছি, এই যে আগুন সন্ত্রাসটা অব্যাহত আছে তাদের, ধারাবাহিকভাবে তারা এটা করে এসছে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে। জনাব শাহরিয়ার যথার্থ বলেছেন, শেখ হাসিনার যে প্রতিশোধ, ভেঞ্জিন্স, তার মধ্যে যে রিভেঞ্জ নেয়া, এভেঞ্জিং যে একটা ক্যারেক্টার ওনার মধ্যে, এই দেশের মানুষ তো তার মধ্যে মনে আছে যে তার বাবাকে হত্যা করার পরে একজন মানুষ ইন্না নিন্দা পড়েনি। এই যে মনের মধ্যে ক্ষোভ তার, সেটার জন্যই কিন্তু সে প্রতিশোধটা নিয়েছিল। এই কাজগুলো তো তারা করবে। জনাব তারেক রহমান সাহেব কথাগুলো যে বলেছেন যে কোন রাজনৈতিক দল আপনার মনে করেন যে নির্বাচন না করে ক্ষমতার স্বাদের মধ্যে আছে বা ফিল করছে, এটা হতে পারে কোনো না কোনো কারণে, কোনো না কোনো কোয়ার্টারের সঙ্গে বিভিন্ন জনের যোগাযোগ, ভালো সম্পর্ক থাকতেই পারে। যেমন আমি একটা কথা বলি, কদিন আগে আমার ইউনিভার্সিটির এক ছোট ভাই ঢাকা ডিসি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হলে থাকতেন। সে থাকলে তার সঙ্গে আমি একটু কথা বলতে পারতাম। কয়েকদিন আগে সে ট্রান্সফার হয়ে গেছে, তা এখন অন্য আরেকজন আসবে, তার সঙ্গে হয়তো আমার সম্পর্ক নাই, যোগাযোগ নাই। কথাটা হচ্ছে যে এভাবেই কিন্তু এসছে যে আপনি কোনো না কোনো ভাবে ফ্যাসিলিটেটেড, কোনো না কোনো ভাবে বেনিফিটেড হতে পারেন, ব্যক্তিগতভাবে, দলীয়ভাবে, কিন্তু দেশের কল্যাণ তো আসবে না। কারণ দরকারটা কি, একটা নির্বাচন। আর গণভোটের কথা শাহরিয়ার সাহেব বলেছেন যে তারেক রহমান সাহেব গণভোট লাগবে না, এ কথা বলেননি। আমরা বারংবার বলে এসেছি যে একটা বড় অর্থ অপচয় থেকে আমরা বেঁচে যেতে পারি যদি সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হয়, এই কথাটা কিন্তু বলা হয়েছে। যদিও গণভোট নিয়ে কিন্তু আমার ভিন্ন মত আছে, আমি মনে করি যে গণভোট অসাংবিধানিক। আমি সংবিধান সংশোধন বাইরে থেকে করতে পারবো না। এখন আপনি বললেন যে এটা তো পার্লামেন্টে যাবে, 270 দিনের মধ্যে আপনার আলাপ আলোচনা চলবে, না হলে অটোমেটিক সেটা আইনে পরিণত হবে। তার মানেটা কি, বাইরে থেকে যদি 270 দিনের মধ্যে পার্লামেন্টে সেটা সংসদ সদস্যরা 2/3 ভোটে আপনার সেটা পাস না করান, তাহলে সেটা 270 দিনের মধ্যেই আইন হয়ে যাবে। তার মানে আপনি ফিউচার একটা পার্লামেন্টকে বাইন্ড করতে চাচ্ছেন। এখন আমাদের যে কনস্টিটিউশনাল ম্যাক্সিম যেটা হচ্ছে যে পার্লামেন্ট ইজ সভরেন, এটা ফিউচার পার্লামেন্ট ক্যানট বি বাইন্ড বাই দি পাস্ট পার্লামেন্ট, অথবা প্রেজেন্ট পার্লামেন্ট ক্যানট বাইন্ড ফিউচার পার্লামেন্ট। এই কারণে গণভোটের বিষয়টা নিয়ে এটা আমার ব্যক্তিগত অভিমত এবং একজন আইনজীবী হিসেবে আমি বলেছি। বরং যে কথাটা আমরা বলছি, এই যে জেদ ধরা কোন রাজনৈতিক দলের যে নির্বাচনের আগে যদি গণভোট না হয় তাহলে আন্দোলন করব, সেই ক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেব হয়তোবা আপনার যে কথাটা বলছি আপনার দুঃখ থেকে বা অভিমান থেকে তিনি বলেছেন যে এতটা বছর একসঙ্গে রাজনীতি করেছি, একসময় সরকারও ছিল অনেকে আমাদের সঙ্গে, কিন্তু তারা যদি জনগণের আপনার এই ব্যথাটা না বোঝেন, তারা যদি নির্যাতন নিপীড়নের কথা ভুলে যান, যেই ফেসিস্টের, আমাদের এই ভেদাভেদ কিংবা বিভেদ, এই অনৈক্য আমাদের, আমরা ঐকমত্য কমিশন নিয়ে আপনার 1 বছরের বেশি 1.5 বছর কাটিয়েছি, কিন্তু আমাদের নিজেদের মধ্যে যখন অনৈক্যে বা ঐক্যে ফাটল ধরে তখন হতাশা থেকেই তিনি এই কথাটা বলেছেন। আমি তো মনে করি যে ব্যারিস্টার কিছু নেই। জি ব্যারিস্টার অসীম, আপনার এই আলোচনার শেষের দিকে আমার একটা প্রশ্ন আসলে মনে আসলো যে তাহলে এটা কি একটা উদাহরণ হয়ে যাবে কিনা? ধরেন পরবর্তীতে কোনোদিন কোনো সরকার আসলেন এবং তিনি একটা গণভোট দিয়ে দিলেন সংবিধান সংশোধনের জন্য, গণভোট হ্যাঁ পাশও করিয়ে নিয়ে আসলেন, তারপরে সংবিধানে সেটা ইমপ্লিমেন্ট করার জন্য মানে প্রেশারাইজ হয়ে গেল, কারণ যেহেতু একটা উদাহরণ আছে। মানে
একটা বিরতি নিয়ে আমি এই প্রশ্নটা আসলে আপনাদের, যেহেতু আপনারা দুজনেই খুব লার্নেড লয়ার, আপনাদের কাছ থেকে এটার একটু মানে আমি একটু বুঝতে চাই একজন নাগরিক হিসেবে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি ৭১ জার্নালের সঙ্গে থাকবেন আশা করি। শাহরিয়ার কবির, আপনার কাছে একটু মানে ছোট করে যদি একটু বলেন যেটা উদাহরণ হয়ে যাবে কিনা আমরা যে পদ্ধতিতে গণভোটে যাচ্ছি, কারণ আমরা তো জানি যে সাধারণত সংসদে একটা জিনিস পাশ হয়ে আসে রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি আবার সেটা গণভোটে দেন, মানে এটা একটা প্রসিডিউর বলে জানি। তো যদি আমরা এরকম একটা মানে গণভোটটা আগে করে ফেলি, সেক্ষেত্রে এটা উদাহরণ হয়ে যাবে কিনা, সামনে এটার আবার একটা মানে ব্যাড প্র্যাকটিস দলগুলো বলতে সরকারগুলো করে ফেলবে কিনা? ধন্যবাদ আপনাকে। দেখেন, এটা ব্যাড প্র্যাকটিস না, ভুলে গেছেন। প্রথম রেফারেন্ডাম হয়েছিল 1977 সালে। কি 77 সালে হয়েছিল? 19 দফা, প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা বাংলাদেশের মানুষ সমর্থন করে কিনা। এটা তো তখন সংবিধান স্থগিত ছিল, এটা বলেছি। এই বলি আগে শেষ করে দিই। তখন যদি সংবিধান স্থগিত থাকে, আজকে সংবিধান কি হয়েছে? আজকে সংবিধান ভ্যাকুয়াম। ভাই একটু আগে বললেন না যে সংবিধানে গণভোট না, এটা ভাইয়ের যেমন আমরা আইনবিদ হিসাবে বলছি, সংবিধানে যদি গণভোট না থাকে, সংবিধানে 5 বছর পর ভোট করার কি দেওয়া আছে টাইম লাইন। তাহলে 24 সালে ইলেকশন হয়েছে, 29 সালে ইলেকশন করতে হবে। আপনি 26 সালে ইলেকশন করবেন কিভাবে? এটা যেমন সংবিধান যদি মানতে চান না, কিন্তু যদি প্রধানমন্ত্রী পালিয়ে যান তাহলে তো সেই ভ্যাকুয়াম জায়গায় মানে সংবিধানও কি তাহলে ভ্যাকুয়াম হয়ে যাবে কিনা প্রধানমন্ত্রী? সংবিধান তো ভ্যাকুয়াম বলে তো 106 করলেন। 106 দিয়ে তো সরকারকে যদি নিয়ে এসে থাকেন, 106 তো সেই সংবিধানের গাইডলাইনেই তো আসলো না। সংবিধানে তো অন্তর্বর্তী সরকার নাই, শপথ পড়ালেন অন্তর্বর্তী সরকারের কিছু নাই। শোনেন, গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম কোর্ট। ক্যান দ্য সুপ্রিম কোর্ট pass any order which is beyond the four corner of the constitution? না, কনস্টিটিউশনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার নাই, কনস্টিটিউশনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নাই। এটা দলমত বাদ দিয়ে বলতে চাই একজন আইনজীবী হিসাবে, যে আজকে শুনানিও হচ্ছে যে 106 এ আপনি এন্ট্রিম গভর্নমেন্টের কথা যে বললেন, এটা তো কনস্টিটিউশনের মধ্যে নাই। সো একটা ভ্যাকুয়ামের জায়গায় আপনি এটা যদি কনস্টিটিউশনে না থাকে, শাহরিয়ার ভাই, যদি কনস্টিটিউশনে না থাকে তাহলে সেটার জন্য সাফার করবে সরকার, সেটার জন্য কনস্টিটিউশন সাফার করবে কেন? আর এটা আপনার কথা হলো কনস্টিটিউশন না থাকে, ডক্ট্রিন অফ কনস্টিটিউশনে নাই, প্রাইম মিনিস্টার পালায় গেলে কি হবে? কনস্টিটিউশনে নাই, প্রাইম মিনিস্টার যদি চিঠি না দিয়ে সংসদ ভেঙে দেওয়ার কথা না বলে, প্রেসিডেন্ট সংসদ ভেঙে দিতে পারে কিনা? সংবিধানে নাই, মসজিদের ইমাম পালায় গেলে কি হবে? তাহলে সেটার জন্য রাষ্ট্রপতি দায়ী হবেন, সেটার জন্য সরকার দায়ী হবে, সেটার জন্য সংবিধানকে দায়ী করছি কেন? আমরা এই কথাটা আপনার সংবিধানকে দায়ী করতেছি না। সংবিধান যে 53 বছর যে সংবিধান আঁকড়ায় ধরেছিলাম, এই সংবিধানে মনস্টারের জন্ম দিচ্ছেন। 15 অ্যামেন্ডমেন্ট করে এই 72-এ ফিরে যাওয়া, সেটা আলাদা একটা আলোচনা। মানে তাহলে সংবিধান আমরা ওই সময় ছুঁড়ে ফেলে দিতাম, তা আমরা তো সেটা ফেলিনি। আমরা ফেলে দিয়েছি ভাই। এই যারা বলতেছে ফেলিনি, এই জায়গাতে আমার সাথে মতবিরোধ। আপনি কোন আর্টিকেলে বলে আপনি সামনে ইলেকশন করবেন, এটা একটা বলে। আমি যে বারবার সমস্ত জায়গায় বলতেছি, একটা লোক, অসীম ভাই সহ আমি সবার কাছে জিজ্ঞাসা করছি, কোন আর্টিকেলের বলে কনস্টিটিউশনে আপনি ফেব্রুয়ারি মাসে ইলেকশন করবেন? এটা বলেন তো। যদি আপনি বলেন, একটা জিনিস বলি, আপনি যদি বলেন যে এন্ট্রিম গভর্নমেন্ট, তাহলে তো আপনি 90 দিনের মধ্যে ইলেকশন করাবেন। আপনি তো 90 দিনের মধ্যে ইলেকশন করেননি। এটা এন্ট্রিম গভর্নমেন্ট, এটা তত্ত্বাবধায়ক সরকার না, সেটাও নাই। ইভেন এন্ট্রিম গভর্নমেন্ট যদি নাও হয়, যে কোনো কারণে মেয়াদ উত্তীর্ণ হবার পূর্বে যদি সংসদ ভেঙে যায় কোনো কারণে, তাহলে ভেঙে যাওয়ার পর থেকে 90 দিনের মধ্যে নির্বাচনটা করেননি রে ভাই। হয়নি, সেটা হয়নি। কেন? এটা তো একটা এমিকেবল একটা এটা অ্যাডমিটেড পজিশন যে আমরা কনস্টিটিউশনের মধ্যে আছি, আবার নাই। এটা একটা আমার কাছে এই জায়গাতে বলতে হবে। এবারে সামাজিক চুক্তি এবং এই জাতীয় সমঝোতা, রাইট, সামাজিক চুক্তি জাতীয় সমঝোতার ভিত্তিতে এটা হয়েছে। যেমন আগে তো কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, 2008-এ যে নির্বাচনটা হয়েছিল সেই সময় তো আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা হয়েছিল সেনা সমর্থিত, সেটাও তো কনস্টিটিউশনে ছিল না, এবং সেটা 2 বছর কন্টিনিউ করেছে। এবং এই সুযোগটা ইন্ডিয়া নিল। দেখেন, ওই 2 বছর এক্সটেন্ডেড করে ইন্ডিয়া কিন্তু নিয়ে 2008 সালে ম্যানিপুলেটেড করে কিন্তু আমেরিকা নিয়ে আসলো, কিন্তু 96, 2001, 91 সালে পারেনি। কিন্তু না, 96, 91 আমাদের 90 দিনের আগে হয়েছে নির্বাচন, এবং সুন্দরভাবে নির্বাচন হয়েছে। হ্যাঁ, এই যে 2 বছরে, হ্যাঁ 2 বছরের এক্সটেনশনের ধোয়া তুলে এই যে একটা ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে এসে যেটা ইন্ডিয়া করলো, সেই জিনিসটাকে আমরা আবার করতে দিব না।
তাহলে আজকে আমরা একটা বন্দোবস্তের মধ্যে আসতে হবে। আমরা তো সবাই একমত রেফারেন্ডাম হবে, দেখেন এই বিষয়ে তো আর কোনো ইয়া নাই যে গণভোট হবে। গণভোটটা ইলেকশনের দিন যদি হয়, কি এমন অসুবিধা? এই যে আজকে আমি তারেক জিয়া সাহেবের বক্তব্য, 300 কোটি টাকা যদি বাঁচে বা 3000 কোটি টাকা বাঁচে, সেটা নিয়ে তো আমাদের সমস্ত রাজনৈতিক দলের ঐক্যমত হওয়া উচিত। কিন্তু কথা তো গভর্নমেন্ট যখন মিকি মাউস খেলতেছে, কি মিকি মাউস? গভর্নমেন্ট অর্ডার দিয়ে দিলেই পারে যে এই যে জুলাই সনদের অর্ডার, কালকে এরকম একটা অর্ডার আসতে যাচ্ছে, যদি কারণ কারোরই যদি পছন্দ না হয়, সবারই যদি দ্বিমত থাকে, তাহলে মানে মেনে নেবে কিনা দল সিদ্ধান্ত দিয়ে দেবে। সব দল বলছে সরকার যে সিদ্ধান্ত দেবে সেটা মেনে নিব। সালাউদ্দিন ভাই মেনে না নিলে ডিজাস্টার যেটা হবে, যে পতিত স্বৈরাচার আপনার ওই পার থেকে হাততালি বাজাবে, হ্যাঁ, এবং আমাদের ক্ষুদিরামের মতো ফাঁসি হয়ে যাবে। এবং আমি একটা জিনিস বলি যে আজকে আমি একটু এখানে বলি আমি, যে যিনি আপনার ফিউজিটিভ হয়ে আছেন, যার বিরুদ্ধে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু হয়ে আছে, এবং যে ধরনের সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ এর মধ্যে তিনি লিপ্ত আছেন, বাংলাদেশে যে উস্কানি দিচ্ছেন, এই যে আগুন সন্ত্রাস শুরু করেছেন, ওনার বক্তব্য সোশ্যাল মিডিয়াতে কেন আসবে? পত্রপত্রিকাতে কেন ওনার বক্তব্য? দেখা গেছে যে উনি যদি কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো নিউজ দিয়ে থাকেন, তখন দেখা গেছে যে সেটা আপনার আসছে, যেটা আপনার ক্ষতিকারক। আপনার রিজনেবল রেস্ট্রিকশন, ফ্রিডম অফ প্রেস বলে একটা কথা আছে, ফ্রিডম অফ অপিনিয়ন, ফ্রিডম অফ স্পিচ, সবকিছু আছে, কিন্তু সেখানে রিজনেবল রেস্ট্রিকশন তো তখন দেবো আমরা রাষ্ট্রের নিরাপত্তা, নাগরিকদের নিরাপত্তা, এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে রাষ্ট্র রেস্ট্রিকশন ইম্পোজ করতে পারে। আমি তো মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দুর্বলতা, জনাব তারেক রহমান সাহেব যে কথাটা বলেছেন, যে ওনারা দুর্বল চিত্তের দেখে বিভিন্ন জন বিভিন্ন দাবি নিয়ে প্রেসার করছেন, এবং ওনারা আপনার একটু দোদুল্যমান ওনাদের মধ্যে একটা কাজ করছে, মানে স্থির হতে পারছেন না ওনারা। দুর্বল হচ্ছে আমার মনে হয়, এবং আরেকটা দিক দুর্বল হচ্ছে মনে হয় কাউকে হার্ট করতে চান না, এরকম না 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 না। এই দেখেন জয়সওয়ালের কত বড় আস্পর্ধা। আমাদের এখানে জাকির নায়েক আসবে কিনা উনি বলতেছেন উনি এটা কি কনভিক্টেড আসামি, অতএব বাংলাদেশ যেন ভিসা না দেয়। আর তুমি নিয়ে আসো একটা ফিজিউটিভকে, যাকে বারবার নিয়ে আসতে বলতেছি, সেই বিষয়ে তোমার স্টেটমেন্ট নাই। তোমার এখানকার দূতাবাসকে আজকে ডাকা হয়েছে যে তুমি এইটাকে বন্ধ করো, দূতাবাস বন্ধ করবে না, তুমি আইন করে বন্ধ করো না কেন? তো এই গভর্নমেন্টের এই দোদুল্যমানতাও আমাদের এই মানে অস্থিরতার জন্য কিন্তু দায়ী, এটাও কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই। জিয়াউল কবির সুমন, এখন এই যে আপনার একদিকে এখানে একটা বিষয় ইন্টারেস্টিং, তারেক রহমান সাহেব কিন্তু একটা কথা বলেছেন যে এর আগে যেমনটা মানে একটা কারো নাম উল্লেখ করেন নাই, যে যেভাবে রাজনীতি তাদের ছত্রছায়ায় থেকে তারা লালিত পালিত হয়েছেন, সেই রকমই কি এখন হচ্ছে নাকি? মানে অপোজিশন এখন আবার ওই তাদেরকে মানে তাদের অধীনে কি আবার যারা পরাজিত বা পলাতক আওয়ামী লীগের রাজনীতি তারা আবার এখানে একসময় যুক্ত হচ্ছে কিনা, এই প্রশ্নটা তিনি একটু ইঙ্গিত করেছেন। হ্যাঁ, আর একটা আমার মনে হয় এটা ভুল ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই, ভুল। কারণ এটা গতকালকেও বলছে ছাত্রদল এবং ছাত্র শিবির আগামীকালকে মাঠে থাকবে, এবং সেটা দেখতে পাচ্ছেন সন্ধ্যা থেকে এনসিপি সহ সবাই মাঠে আছে। সো ভুল ব্যাখ্যা কেন বলছে? এভিডেন্ট। আপনাকে যেমন বলা হয় জাস্টিস নিড টু বি অ্যাপারেন্ট, আজকে অসহ অবস্থানটা অ্যাপারেন্ট। আর ইন্ডিয়া এবং কিছু লোককে তো মিডিয়ায় পাঠানোই হয়েছে, বসানোই হয়েছে ভাই এই ধরনের বয়ান সৃষ্টি করার জন্য। সেটাকে কি আপনি ওইভাবে কনসিডার করবেন? আমার মনে হয় সেটাকে এইভাবে কনসিডার করার কোনো সুযোগ নাই। জি, ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমদ অসীম উনি একটু আগে চলে যেতে চান, একটু একটা জরুরি প্রয়োজনে আমার একটু যেতে হবে। জি, এই জন্য আপনার একটু মন্তব্য আমি একটু আশা করছি। আগামীকাল প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন, বলা হচ্ছে যে সেই ভাষণে গুরুত্বপূর্ণ অনেক বিষয় থাকতে পারে, বিশেষ করে জুলাই সনদের বাস্তবায়ন সহ গণভোট ইত্যাদি বিষয়ে একটা দিক নির্দেশনা। যে প্রশ্নটা আমি শাহরিয়ার ভাইকে করেছিলাম যে মেনে নেবে কিনা সবগুলো রাজনৈতিক দল, কারণ সবারই আশা যে পূর্ণ হবে বিষয়টা তো সেটাও হয়তো আশা করা যায় না, সেই যে যেটা যৌক্তিক মনে হবে সেই জায়গায় আসলে মেনে না নেওয়ার কোনো বিকল্প নেই। আপনার সবাইকে কিন্তু কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হবে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে আপনি যে স্যাক্রিফাইসটা করবেন সেটা কতটুকু যৌক্তিক, তাতে আপনার কি ক্ষতি হচ্ছে। ব্যালেন্স অফ কনভিনিয়েন্স ইনকনভিনিয়েন্স বলে একটা কথা আছে, আমরা তো শাহরিয়ার ভাই জানেন। আপনার এই যে গণভোটটা আগে হলে কি হচ্ছে আমার ক্ষতি, আমরা বলেছি টার্ন আউটটা কম হতে পারে, এমন কি দেখা গেছে যে না আপনার জয়যুক্ত হতে পারে। কিন্তু যেদিন জাতীয় সংসদ নির্বাচন হবে সেদিন কিন্তু মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পোলিং সেন্টারে টার্ন আপটা অনেক বেশি হবে, কারণ বিগত 3টা নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। সে কারণে জাতীয় সংসদ নির্বাচনে এবার সবচেয়ে বেশি ভোট প্রয়োগের সম্ভাবনা আছে।
সে সময় মানুষ তার এই জবাবটা দেবার মতো একটা সুযোগ পাবে। কিন্তু তার আগে যদি আপনি করেন, এতে কিন্তু সরকারের পরিবর্তন হয় না। মানুষ ভাবে যে অমুক নির্বাচন তমুক নির্বাচন, যেখানে মনে করেন যে কোনো সরকার পরিবর্তন বা এ ধরনের কোনো কিছু থাকে না, সে সমস্ত ভোটে খুব একটা বেশি মানুষের উৎসাহ থাকে না। সে কারণেই আমরা বলছি যে একটা জায়গায় তো এখন থেকে আছে, তো এইটুকু ছাড় দিতে তো কারো কোনো অসুবিধা নেই। আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন যে গণভোট, যে কথাটা আমি বলেছি যে গণভোট এখন করাটা অসাংবিধানিক, কিংবা গণভোটের মধ্যে আপনি যখন জুড়ে দিয়েছেন 270 দিন পরে আইনে পরিণত হবে, তার মানে আপনি বাধ্য করছেন আগে থেকে, তাহলে তার এত এই 2 বছর ধরে আলাপের দরকার ছিল না। প্রধান উপদেষ্টা মহোদয় আগামীকালকে ভাষণে যে কথাটা বলবেন এই কথাটাই বলে দিতেন। এই যে আলোচনাটা কেন করলেন? তাহলে দূরত্বটা কমিয়ে এনেছেন। কারো যে ডিসেন্ট আছে, ডিসেন্ট মানে যে না আমি মানি না তা না, বিকল্প প্রস্তাব দিয়ে রেখেছেন। তো রাজনীতিতে সৌন্দর্যতা তো ও জায়গাতেই আপনি অন্য মত, ভিন্ন মত আপনাকে ধারণ করতে হবে। অসীম ভাই, আরেকটা বিষয় আপনি বলছেন যে সবাই এক হবে না। আপনি বলছিলেন যে এটা মানে গণভোটটা অসাংবিধানিক, তাহলে মানে এটা আমরা আগে করছি কেন যদি অসাংবিধানিক হয়? এটা পরবর্তীতে এটা জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন, দেখেন এটা একটা সামাজিক চুক্তির মতো। জনাব শাহরিয়ার যে কথাটা বলেছেন, এই যে আপনার ঐকমত্য কমিশনে গেছে, তারপরে আপনার মনে করেন যে সরকার আছে কিভাবে চলছে, এগুলো সবকিছু কিন্তু সোর্স অফ ইন্সপিরেশনটা এসেছে আর্টিকেল 7 থেকে। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা, এটা কিন্তু আর্টিকেল 7 থেকে কিন্তু সোর্স। আর এই সোর্সটা জানার জন্য ডাক পিয়ন কিংবা ডাক বক্সের কাজ করেছে আর্টিকেল 106। আর্টিকেল 106 কিন্তু ক্ষমতা দেয়নি। এটা একটা বাহন হয়ে আমি ওখানে গেছি, সুপ্রিম কোর্টে গেছি, তাই না? আচ্ছা, 7ই হলো আপনার আর্টিকেল 7ই হলো গিয়ে আপনার মনে করেন যে জনগণ সকল ক্ষমতার উৎস বা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, পাস উইশ। এদেশের জনগণ চেয়েছিল সার্বভৌম ক্ষমতা, থাকবে না। তার মানে এটা আইনি ভাবে কোনো মানে কোনো সমস্যা সামনে হওয়ার আশঙ্কা নেই, কোনো চ্যালেঞ্জ হবার সুযোগ থাকছে না। না না, সেটাই তো আপনি বললাম তো যে আপনি তো এই কাজটা করতে পারেন না, এটা তো পার্লামেন্টে গিয়ে। আমি একটা জিনিস বলেছি, দেখেন আমরা যদি এই সব কাজগুলো ঐকমত্য কমিশনে আমরা করতে পারি, তো তাহলে মনে করেন যে পার্লামেন্টের আর দরকারটা কি? এভাবেই তো দেশটা চলতে পারে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যদি একসঙ্গে বলছে যে সামাজিক চুক্তি হয়েছে আমাদের, এই চুক্তির মধ্য দিয়ে চার্টারে সাইন করেন যে পার্লামেন্টে গেলে আমরা সবাই মিলে এটা পাশ করব, সাংবিধানিক ভাবে আমরা যেন অন্তত নিজেদেরকে কি বলে চালায়। কথা বলেছেন যে সংবিধান মনে করেন যে আপনার কি বলা হয়েছে যে এটা একটা অবসলিট হয়ে গেছে, বা এটা তা না। পতিত স্বৈরাচার সংবিধানটাকে আপনার কাটাছেড়া করেছেন, অবজ্ঞা করেছেন। তারা সংবিধানটাকে মনে করেন যে বারবার মনে করেন আপনার উপেক্ষা করেছেন, ভুলুণ্ঠিত করেছেন, অন্য একটা খারাপ শব্দ উচ্চারণ করতে চায় না, ওনারা সেটাই করে গেছেন, বারবার উপর্যুপরি তারা করে গেছেন এই জিনিসটা। তারা করেছেন বলে সংবিধান তো আমার সংবিধানের জায়গায় আছে। আমরা তো এখনো অনেকে বলে যে সংবিধান নাই। শাহরিয়ার ভাই, আমরা যে আর্টিকেল 102 তে রিড করেন, কিভাবে করি আমরা, তাই না? ওই জন্য বললাম ভাই, 2/3 তো নাই, অস্বীকার 2/3 তো নাই, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। 2/3 অফ দা কনস্টিটিউশন ইজ ইনঅপারেটিভ, এবং আমরা যে নতুন সামাজিক চুক্তির মাধ্যমে আমরা চলতেছি, এটা কনস্টিটিউশনে নাই ভাই। এই জায়গায় আমাদের এখানে কোনো আমাদের কোনো অধ্যায় তো সাসপেন্ড করা হয় না। ইভেন 1/11 সমর্থিত সরকারের সময় ইনঅপারেটিভ হয়ে গেছে, না ইনঅপারেটিভ হয়ে গেছে। আপনারা মনে করেন যে এটা না, এটা সেভাবে এটা অফিশিয়ালি বা গেজেট নোটিফিকেশন কিংবা অর্ডিন্যান্স দিয়ে কিন্তু এটা করা হয় না। 5 সালের সংবিধান কেন আঁকড়ায় ধরতে হবে ভাই? এই সংবিধান বাদ দিই না কেন? ওটা আপনি পার্লামেন্টে গিয়েও করতে পারবেন, গণভোট ছাড়া করে নিয়ে। আমাদের বিশ্বাসের এক একজন এক এক ভাবে দেয়, যার যার মতো করে। তাহলে আমরা রক্ত দিয়েও আমরা অর্জন করতে পারিনি একজন আরেকজনের ট্রাস্ট। না অর্জন করতে হচ্ছে, জুলাই সনদ সাইন করছি। না অসীম ভাই, একটু ছেড়ে দিতে হবে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, যুক্ত হওয়ার জন্য 71 জানালে। এস.এম. শাহরিয়ার কবির, আপনি একটু থাকবেন আমাদের সঙ্গে, আমরা একটু কন্টিনিউ করবো সামনে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি 71 জার্নালে, সঙ্গে থাকবেন আসলে। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি 71 জার্নালে। আমরা এই পর্যায়ে একটু যুক্ত করে নেব তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব এনসিপি, এবং খান সাইদ হাসান পিপিএম, সাবেক ডিআইজি বাংলাদেশ পুলিশ। উনিও আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন কোনো একটা সময়। তাহসিন রিয়াজ, আপনাকে কাছে একটু জিজ্ঞেস করি যে আজকে আপনার দলের সিদ্ধান্ত হচ্ছে যে 16ই নভেম্বর থেকে যমুনার সামনে যে অবস্থান নেবে জামায়াত সহ 8 দল, তাতে আপনারা
সহমত জানিয়েছেন এবং আপনারাও সেই কর্মসূচিতে থাকবেন বলেছেন। যমুনার সামনে অবস্থান নেওয়া তো আইনগতভাবে আমরা যেটা জানি যে একটা বোধহয় বাইন্ডিংস আছে পুলিশের পক্ষ থেকে, সেখানে যেতে গেলে পানি নিক্ষেপ করা হয়, পুলিশের লাঠিচার্জ, বাধার মুখে পড়ে। মানে আপনারা ওই জায়গাটাতেই আসলে কেন অবস্থানের কথা ভাবছেন? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে দেখছেন এবং আমার সাথে সহ আলোচক, বিজ্ঞ আলোচক যারা আছেন, পাশাপাশি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং মানে আলোচনা শুরু করবার পূর্বে ঘৃণা জানাচ্ছি যারা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে নেমেছে, যারা মানুষের বিরুদ্ধে গিয়ে ফের বাংলাদেশকে অশান্ত করার একটা প্রয়াসে আছে, প্রচেষ্টায় আছে। আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটার মানে সরাসরি যদি উত্তর দেই, দেখুন, প্রথমত তো আসলে আমাদের ব্যাপারটা এরকম না যে আমাদের কারো ইন্টারেস্ট থেকে বা আমরা খুব মানে এই যমুনায় অবস্থানের যে ব্যাপারগুলো, এটা আসলে খুব মানে উৎসাহ উদ্দীপনা নিয়ে একটু প্রোঅ্যাক্টিভলি কেউ এই কাজটা করছে। আপনি যদি এই পুরো কনসিকুয়েন্সেসটা একটু ফলো করেন, সেই ঐকমত্য কমিশনের আলোচনা শুরু হওয়া থেকে আজ অব্দি, যদিও আমাদের পার্টি পজিশনটাতে আমরা বলেছি যে আমরা এই যে 8 দলের যে কর্মসূচি, আমরা এটার সাথে আমরা আছি, আমরা এটাকে সমর্থন জানাচ্ছি। সেখানে যাব কি যাব না এই ব্যাপারে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের স্টেটমেন্ট দেইনি, বাট যেহেতু আমরা সমর্থন জানিয়েছি, ডেফিনেটলি এটার জাস্টিফিকেশন আছে। আমি যেটা বলছিলাম, আপনি যদি একটু কনসিকুয়েন্সেস গুলো আপনি দেখেন সেই আলোচনার শুরুর দিন থেকে আজ অব্দি, এটা একেবারেই একটা আনসার্টেন একটা জায়গায় আছে। এখন পর্যন্ত কিন্তু আমরা এখনো পার্টিগুলো কিন্তু একটা ডটে এসে পৌঁছাতে পারেনি। দ্যাট মিনস যে ঐক্যমত্য কমিশন সবাইকে একটা জায়গায় আনতে ব্যর্থ হয়েছে। এটা যেমন ঐক্যমত্য কমিশনের ব্যর্থতা, এটা পাশাপাশি বড় দল যেগুলো রিজিড হয়ে আছে, যেগুলো এই পুরো সামগ্রিক যে আপনার সামগ্রিক যে সংস্কার প্রক্রিয়া, যেটা এত রক্তের বিনিময়ে আসলে আমরা চাচ্ছিলাম এটাকে অর্জন করতে, সেই পুরো প্রক্রিয়ার বিরুদ্ধে এখন একটা বড় প্রাচীর হয়ে তারা দাঁড়িয়েছে। দ্যাটস ভেরি আনফর্চুনেট। দেখেন, আমি কোনো পার্টিকে এখন আসলে আমরা ওই পজিশনে নেই যে আমরা কোনো পার্টিকে বলবো যে তারা বাংলাদেশপন্থী পার্টি না, তারা প্রত্যেকেই বাংলাদেশপন্থী পার্টি। আজকে যদি বিএনপির কথা বলি, আজকে যদি জামাত ইসলামের কথা বলি, আরো আদার যে পার্টিগুলোর কথা আমি বলি, আনফর্চুনেট ফ্যাক্ট হচ্ছে যে আপনি বাংলাদেশের মানুষের উইজডম, বাংলাদেশের মানুষের উইল, বাংলাদেশের মানুষের এক্সপেকটেশন, বাংলাদেশের মানুষের কি ডিমান্ডস, ইয়াং জেনারেশনের কি আস্কিং, আপনি এগুলোর বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। তারা কখনোই নতুন সেই পুরাতন বেড়াজালে আটকাতে চায়নি, তারা কখনোই পুরাতন সেই কনস্টিটিউশনাল ফাঁকফোকর, সেই কনস্টিটিউশনাল জটিলতার বেড়াজালে তারা আটকায় থাকতে চায় নাই। আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। আমরা বারবার বলেছি, দেখেন, নির্বাচন ইজ দি আলটিমেট গোল। আমরা বারবার বলেছি যে এই যে অর্জন, এই অর্জনের একটা আলটিমেট গোল নির্বাচন। দেয়ার ইজ নো ডাউট। আমার কাছে মনে হয় না যে কোনো দল, জামাত এন্ড আদার পলিটিক্যাল পার্টিজ, আদার পলিটিক্যাল এন্টিটিস, কেউ এখানে দ্বিমত করবে। কারোই দ্বিমত করার কোনো সুযোগ নেই, বিকজ ওয়েন ইউ আর টকিং অ্যাবাউট ডেমোক্রেসি, দিস ইজ দি আলটিমেট ওয়ে। বাট দি থিং ইজ, ইউ হ্যাভ টু হ্যাভ দি আন্ডারস্ট্যান্ডিং যে আপনি যে ডেমোক্রেসিটাকে গ্র্যাব করছেন, আপনি যে ডেমোক্রেসির দিকে ছুটে যাচ্ছেন, সেই ডেমোক্রেসিটা যেন সিকিউর থাকে। আপনাকে এটা আন্ডারস্ট্যান্ড করতে হবে, ফের যাতে সেই আমলাতান্ত্রিক জটিলতায় সেই কনস্টিটিউশনাল ব্যারিয়ার তৈরি করে নতুন করে যেটা কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে। দেখেন, আপনি যখন ঐক্যমত্য কমিশনের যে আমরা আটকে আছি, জায়গাগুলোর দিকে তাকাবেন, এগুলো কোনো দলকে এককভাবে সার্ভ করে না। আমি জানি না কেন এটা অন্য দলগুলো, বড় দলগুলো এটা আন্ডারস্ট্যান্ড করতে পারছে না। ইটস অল অ্যাবাউট দি পিপল উইল, ইটস অল অ্যাবাউট দি কনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্সি। আমরা কেন যেন এই পুরো জুলাইয়ের বিপক্ষে এখন একটা অবস্থান আমরা মানে নিয়ে ফেলেছি। আমাদের বিশেষ করে বিএনপি এই সিস্টেমের বিরুদ্ধে গিয়ে এই জুলাইয়ের ইভেন বিপরীত একটা অবস্থান তারা গ্রহণ করেছে। কাজেই দেখেন, ইটস নট অ্যাবাউট জামাত। আমি বিশেষ করে লাইনটা বলি, ইটস নট অ্যাবাউট জামাত। আপনাদের কাছে এরকম একটা ফ্রেমিং মনে হতে পারে যে এনসিপি, জামাত এনসিপি। ইটস নট দ্যাট। ইটস নট দ্যাট দেয়ার আর 8 পার্টিকুলার পার্টিজ, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। কাজেই দেখেন, আমাদের অবস্থানটা খুব পরিষ্কার। আমাদের অবস্থান, জুলাই সনদের আইনি ভিত্তি আমাদের লাগবে অ্যাট এনি কস্ট। আমাদের অবস্থান, গণভোট হতে হবে এবং গণভোটের যে প্রসেস, আমরা বলেছি রেফারেন্ডাম হওয়ার আগে এই আদেশটা হতে হবে, এই আদেশের পর রেফারেন্ডাম হবে এবং আপনাকে নেক্সট পার্লামেন্টে আপনাকে ডুয়েল রোল পাওয়ার দিতে হবে, যার একটা অংশ আপনি যে আদেশগুলোর বিপরীতে আপনি গণভোট নিচ্ছেন সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করবে এবং একটা অংশ ট্রেডিশনাল পার্লামেন্ট ফরম্যাটে তারা তাদের ফাংশন তারা জারি রাখবে। দ্যাটস ইট।
জি, খান সাইদ হাসান উনি বলছিলেন যে বিএনপি এই জুলাই সনদের এগেইনস্টে মানে বিপক্ষে অবস্থান নিয়েছে। আপনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং আপনি একজন প্রফেশনালস, বাংলাদেশ পুলিশের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন সাবেক ডিআইজি হিসেবে। আপনার মন্তব্য আশা করছি এখানে। অ্যাকচুয়ালি আমি প্রথমে একটু আপনার কাছে আপনার মাধ্যমে আগে দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছেন তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। এরপর অ্যাকচুয়ালি আপনি আমাকে যে উদ্দেশ্যে মানে আমাকে যেভাবে বলেছিলেন তাতে করে আমার যে দুইটা আইডেন্টিটি, একটা আমি এক্স পুলিশ অফিসার বা ল এনফোর্সার, আর তারপরে আমি রিসেন্টলি আমি পলিটিশিয়ান। তো আমার ধারণাটা ছিল যে আমাকে বোধহয় ল এগুলো নিয়ে কথা বলবেন। না, সেটা নিয়েও কথা বলবো আমরা, প্রসঙ্গক্রমে এসেছে যেহেতু। সেটা হলো যে জুলাই সনদ নিয়ে আমাদের তাহসিন রিয়াজ যে কথা, ওটা ওনাটাই আমি শুনলাম, যতটা শুনলাম তাতে করে ইয়েস উনি ওনার মতো ওনার যে পারসেপশন বা ওনার যে আইডিওলজি, ওনার পার্টি, উনি সেভাবে বললেন। তো আমাদের এটা যেটা হলো যে আমরা কিন্তু বিএনপি জুলাই সনদের বিপক্ষে নয়। এখন যে ঐক্যমত্য কমিশনে যে সনদটা হয়েছে তা থেকে বিএনপিকে ডাকা, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল ডাকা হয়েছিল, ফাইন। তো সেইখানে বেশিরভাগ পয়েন্টের সাথে বিএনপি ঐক্যমত্য প্রকাশ করেছে, যেখানে দু একটা পয়েন্টে তাদের কিছু অবজারভেশনস দিয়েছে। সেই অবজারভেশনসটাকে নোট অফ ডিসেন্ট হিসাবে তারা বলেছে যে এইটা আমরা দিলাম, এইটাও শুধু জুলাই সনদে উল্লেখ রাখতে হবে। এটা তো আমাদের অনেক সময় হয় এরকম, দেখেন আমরা যখন অনেক এরকম অ্যাডমিনিস্ট্রেটিভ রেজুলেশনও করি, তখন যদি 4 জন সদস্য থাকে, যদি কোনো সদস্য কোনো একটা পয়েন্টের ব্যাপারে যদি তার কোনো অবজারভেশন থাকে, ওয়েল বাকি 3 জন হয়তো বলেছে এটা করতে হবে আর উনি একা বলছে ওটা করা যাবে না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রেও মেজরিটিটাই ওটা অ্যাকসেপ্টেড হয়। বাট উনি যে পয়েন্ট অফ নোট অফ ডিসেন্ট যেটা দেন, মানে ওনার আপত্তিটা আবার ওখানে নোট করে রাখা হয় যে মিস্টার সুমানসো মেম্বার নাম্বার অমুক, উনি যদিও উনি এই ব্যাপারে এই আপত্তিটুকু বা এই মতামতটুকু উনি দিয়েছেন। তো সো ফার মাই নলেজ গোজ যে সেটা হলো যে বিএনপি ওটাই বলেছে যে জুলাই সনদকে আমরা অ্যাকসেপ্ট করবো, কিন্তু আমরা যে যে পয়েন্টে নোট অফ ডিসেন্ট দিয়েছি আপনি সেটা উল্লেখ রাখেন, সেটা উল্লেখ গভর্নমেন্ট বোধহয় রাখছেন। আমি যতটুকু আমার আমি নট ইন ভেরি মানে এই প্রসেসের সঙ্গে নলেজ তত ডিপ না ইন দিস কানেকশন, বাট আমি যতটা পত্র পত্রিকা পড়ে আমি যতটুকু জেনেছি বুঝেছি আর কি, আমি সেটার আলোকেই বলছি। এইটা গভর্নমেন্ট বলছে না এটা আমরা রাখবো না, ওটা ছাড়া আমরা করবো। তো তাহলে ওই পয়েন্টটাতে যে বিএনপির একটা মানে একটা মতামত ছিল, আপত্তি ছিল, সেটা তো ভবিষ্যতে কখনো তারা প্রমাণ করতে পারবে না, বলতে পারবে না জাতির কাছে। এইটুকু কেন আপত্তি আমি বুঝছি না, নাম্বার 1। নাম্বার 2 হলো গণভোটটা। আমি আজকে প্রথম আলো পত্রিকা দেখছিলাম, যে পত্রিকায় বলা হচ্ছে যে 4টা পয়েন্টের বেশি পয়েন্টও গণভোটের মধ্যে আসতে পারে। তো আমি আমি আবারও বলছি, কিন্তু আমার খুব অত থরো নলেজ নাই। তো 4টা পয়েন্টের বেশিও আসতে পারে, ইট মিনস যে হয়তো এতদিন 4টা পয়েন্টেই নিয়ে গণভোট হবে এরকম কথা হচ্ছিল, এখন তার সাথে আরো বাড়তি 2টা পয়েন্ট যোগ হচ্ছে, এরকম হতে পারে। তো এখন আমার কথাটা হলো যে এই গভর্নমেন্টের ওদের হয়তো সদ ইচ্ছা আছে, কিন্তু আমরা স্টেক হোল্ডার্স হিসাবে ওনাদের কথার মধ্যে খুব একটা মাঝে মাঝে এক একজন এক এক রকম দায়িত্বশীল পদে থেকে কথার মধ্যে অনেক সময় আমরা কনসিস্টেন্সি পাই না, যার ফলে আমাদের মধ্যে ন্যাচারালি এক ধরনের একটু ডাউট বা সাসপিশন যাই বলেন না কারণ একটু ডেভেলপ করে যায়। বিকজ 17 বছর তো বিএনপি ধোকা খেতে খেতে এই অবস্থায় এসেছে, যার ফলে আমাদেরকে যারা সরকার পরিচালনা করেন বা রাষ্ট্র পরিচালনা করেন তাদেরকে আসলে বিশ্বাস করতে আমাদের যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাওয়ার মতো অবস্থা। তো আমরা আমাদের যেরকম আমাদের প্রত্যাশা ছিল ওই গভর্নমেন্টের কাছে প্রত্যেকটা কিছু স্বচ্ছ হবে এবং যেটা ডিটারমিনেশন, ট্রান্সপারেন্সি এগুলো খুব ক্লিয়ার থাকবে, কিন্তু আমাদের আশা অতটা হচ্ছে না। সবারই কিন্তু অভিযোগ জিয়াউল কবির সুমন যে সবাই কথাগুলো বলা হচ্ছে আমাদের সরকারের, সেটার সাথে আমি দ্বিমত পোষণ করার মতো আমি তেমন কিছু দেখছি। আমি ওই পয়েন্টটাই মোটামুটি ভাবে জানি যে আপনি ওটা দিয়ে তো করছে, গণভোট তো আপত্তি করছে না, কিন্তু গণভোটটা আপনি আগে গণভোট জাতীয় নির্বাচন, গণভোটের মধ্যে আবার কোন পয়েন্ট লাগাবেন সেটা দিয়ে আবার কোন জটিলতা হবে কিনা সেটা আমরা বলছি। গণভোটের নির্বাচন একদিনে হোক, অসুবিধা নাই। ভয়টা হচ্ছে অন্য জায়গায়। গণঅভ্যুত্থান পরবর্তী একটা সরকার, গণঅভ্যুত্থান পরবর্তী সরকার, এবং এখন সবাই কিন্তু স্টেক হোল্ডার, কিন্তু এখন এই যে আপনার এই টানাপোড়েনের কারণে পরাজিত শক্তি আবার ফেরত আসলে তখন এটা মানে এইটা মানে আশঙ্কার জায়গাটা হচ্ছে সেটা না ভাই, পরাজিত শক্তি এত তাড়াতাড়ি আসবে না। এই যে তারা গত কয়েকদিন থেকেই তো তারা আপনার এগুলা দেখতেই পাচ্ছেন। এটা তো আপনি তো এটা হচ্ছে সরকারের ব্যাপার, এখনো তো তারাই আছে, বেতাত্তা গুলো তো জানে। আর মাও ভাই আপনার একটা প্রশ্নের উত্তর দিই, তখন আপনি এটা হয়ে গেছে।
অসীম ভাইয়ের সাথে কি বললো অসীম ভাই লাস্টে, আপনি যদি সামাজিক চুক্তিতে থাকেন, আর্টিকেল 7 মানে জনগণের কনস্টিটিউয়েন্ট পাওয়ারের উপর ভিত্তি করে যদি এই সরকার হয়, তাহলে তো আপনি কনস্টিটিউশনের মধ্যে নাই ভাই। আপনি সামাজিক চুক্তি বলতেছেন কেন? মানে যেটা ওই যে জাস্টিস শাহাবুদ্দিনের গভর্নমেন্ট যেরকম আমরা ফর্ম করেছিলাম, পরবর্তীতে আমরা না জাস্টিস শাহাবুদ্দিন তা করেননি, আপনি ভুলে গেছেন। তাহলে আপনি তো অনেক সবকিছু জানেন, তারপরে তো ভুলে যান। আমি মনে করাই দিই, এরশাদ সাহেব ছিলেন প্রেসিডেন্ট, আমাদের মওদুদ সাহেব ছিলেন ভাইস প্রেসিডেন্ট। মওদুদ সাহেব রিজাইন করলেন, শাহাবুদ্দিন সাহেব এসে ভাইস প্রেসিডেন্ট হলেন, তারপরে এরশাদ সাহেব চলে গেলেন। সো এভরিথিং ডান ইন অ্যাকর্ডিংস উইথ দ্য কনস্টিটিউশন। আচ্ছা, আর তখন কোনো সামাজিক চুক্তিও ছিল না, কিছু ছিল না। কিন্তু পরে আবার যে জাস্টিস শাহাবুদ্দিনকে আমরা আবার প্রধান বিচারপতিতে ফেরত নিয়ে গেলাম, এটা তো একটা সেটা তো আইন করে নিয়ে গেছেন, নিয়ে গেছেন। কিন্তু কথা হলো যে সে ভোটের পরে তো সে চলে গেল আইন করে। কিন্তু কথা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমও ছিল না, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমও ছিল না, চুক্তি হয় না, এত মিডিয়ার কাটাছেড়াও ছিল না। না এই সামাজিক চুক্তিটা রুশো করে দিতে, যখন আপনার এই ইলেকট্রিক মিডিয়া তো অনেক দূরের কথা, রেডিও ছিল না, রুশো যে সামাজিক চুক্তির কথা বলছে। আপনি একটা আমার কথা একটু সুন্দর করে, গণভোট যদি কনস্টিটিউশনে না থাকে, কনস্টিটিউশনের 90 দিন পর 5 বছর পর পর ইলেকশন হতে হবে। আপনাদের বারবার চ্যালেঞ্জ করা হচ্ছে, বলা হচ্ছে, কেউ এখন আজকে যে হিয়ারিং হলো যে সরকার 106 সরকার কিনা অ্যাপিলেট ডিভিশনে, কেউ তো বলতে পারতেছেন না জুলাই সনদ ছাড়া ইলেকশন করবেন কিভাবে। আর একটা যখনই আমরা বলি জিয়াউর রহমানের কথা, যে 77 সালে উনি গণভোট করে তারপর তো পার্লামেন্টে গেলেন, উনি তো পার্লামেন্টে আগে ভোট দিতে পারতেন রে ভাই, কারণ উনি লেজিটিমেসিটা নিচ্ছেন তো গণভোটের মাধ্যমে। জনগণ তো আপনাকে লেজিটিমেসি দিতে হবে, তবেই না আপনি যে জুলাই সনদে দেখেন আপনি সাইন করতেন, কে এটা কোথায় আছে কনস্টিটিউশনে? আপনি 84টা কনস্টিটিউশনে আর্টিকেল চেঞ্জ করবেন, তাহলে আর কনস্টিটিউশন থাকলো 152টার মধ্যে, তাহলে কনস্টিটিউশনটা আপনি অ্যামেন্ড করার জন্য তো এই এগ্রিমেন্ট করলেন, বেসিক স্ট্রাকচার চেঞ্জ করে দিচ্ছেন, তাহলে ভোটটা করবেন তো গণভোটের মাধ্যমে রে ভাই, এই আর্টিকেল 7 এর কনস্টিটিউয়েন্ট পাওয়ারের মধ্যে। তো মাহবুব ওই জন্য যখন বলতেছি আমরা কনস্টিটিউশনের মধ্যে আছি আবার নাই, কারণ যখনই বলা কনস্টিটিউশন কোনো আর্টিকেল দেখান তখন আর দেখাতে পারে না। সো পার্টলি সাসপেন্ডেড, পার্টলি অপারেটিভ। আমরা বলছি 2/3 ইনঅপারেটিভ। আমরা কিন্তু একবার বলিনি কনস্টিটিউশন নাই, কিন্তু এই সরকার ওই ভোট করবে এই কনস্টিটিউশনের মধ্যে নাই, কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা নাই। আর ইন্টিম গভর্নমেন্ট মানে হচ্ছে ফুল গভর্নমেন্ট। সো আজকে আন্দোলন করার কথা বলতেছেন, আপনি অর্ডারটা দিলেই তো পারেন, অর্ডার দিয়ে বলেন যে গণভোট একই দিনে হবে, দেখেন না রিপারকেশনটা কি। আপনি তো অর্ডারই দিচ্ছেন না, তো অর্ডার কালকে আশা করছেন নাকি? এছাড়া তো রবিবার দিন মাঠে নেমে দিতে হবে, উপায় তো নাই। মাঠে নামার, তাহলে এই প্রশ্নটা আপনাকে একটু করি, মানে মাঠে নেমে ধরেন যখন বেসরকারি শিক্ষকরা ওদিকে যেতে গেলেন, সেখানে প্রেস ক্লাবের সামনে তারা লাঠিচার্জের শিকার হলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা লাঠিচার্জের শিকার হলেন, এখন যদি এই 8 দল এবং এনসিপি ওখানে যায়, তারা কি লাঠিচার্জ বা মানে পানি নিক্ষেপ পুলিশের সেগুলো বলে দিই। ওনারা কি বলছে, আমরা কি বললাম দেখেন, কর্মসূচিটা কি, আমরা অবস্থান সব কর্মসূচি করবো যমুনার সামনে যতক্ষণ দাবি আদায় না হবে। যমুনা ঘেরাও করতেছি না কিন্তু, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার হাতে সময় কোথায়, ফেব্রুয়ারিতে ফার্স্ট উইকে আপনি ইলেকশন করলে, আপনি গণভোট যদি এই ডিসেম্বরের 8-9 তারিখের মধ্যে না দেন তাহলে কি হবে, বা আপনি যদি ডিসিশন না দেন আগামী 1 সপ্তাহের মধ্যে, সবকিছু অনিশ্চিত হয়ে যাবে না। আপনি একটা জিনিস আমাকে বলেন, এই সরকারের মধ্যে দেখেন এখনো আওয়ামী লীগ যে বসবাস করতেছে এই দেশে, এই প্রশাসনকে যে আপনি কিভাবে ইলেকশন করেন, উত্তরায় দেখেন পুলিশের গাড়িতে পুলিশ থাকা অবস্থায় কিভাবে আগুন লাগলো, তাহলে বুঝতে হবে এখনো ওই শস্যের মধ্যে ভূত আছে। আর ভাই একটু আগে বললেন না, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে জড়ায়, ন্যাড়া কয়বার বেলতলায় যাবো। 91 সালে দেখলাম কেউ কথা রাখেনি, 96 সালে দেখলাম কেউ কথা রাখেনি, 2006 সালে দেখলাম কেউ কথা রাখেনি, আর 2008 সালে ইলেকশনের পর তো মনস্টারই হয়ে গেল, পুরা 15 অ্যামেন্ডমেন্ট দিয়ে কনস্টিটিউশনে 12টা বাজে। ভাই তখন বলতে চাচ্ছিল না এই কনস্টিটিউশনকে ওই শব্দটা ইউজ করলাম না, করে ফেলে দিল। তাহলে এই জাতিটাই আমাদের সবার আগে দেশ না? তাহলে আপনি শাসনতন্ত্রের পরিবর্তনের জায়গায় কেন আপনি এত কথা বলতেছেন? আসেন ইনস্টিটিউশন বিল্ড আপ করি, যাতে এই মনস্টার আর না তৈরি হয়। কেন সবাই একরকম বলতে খালি ভোট করি ভোট করি, আরে বিএনপি বিরোধী দল যাবেন তো না। আসলে মন্তব্য বিশেষ করে মানে যেটা আমাদের দেশের স্থিতিশীলতা, আমাদের নির্বাচন দরকার, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। কারণ নির্বাচন যথাসময়ে হতে হবে এবং
এই যে ওনাদের যেই সব রাজনৈতিক দলগুলো বিশেষ করে যারা স্টেক হোল্ডার তাদের যে দাবি দাওয়াগুলো এগুলো তারা এতদিন তো প্রায় 7 মাস তো ঐক্যমত্য কমিশনে তারা বৈঠক করেছেন, 84টি বিষয়ে তারা একমত হয়েছেন, বা তো এখন এই বাদ বাকি বিশেষ করে প্রক্রিয়াটা বাস্তবায়নের যে জায়গাটা এসে আমাদের কিছুটা আটকে মানে একটা জায়গায় এসে থেমে গেছে। তো আমরা আশা করব যে এটা সরকার সবার সেন্টিমেন্টকে মাথায় রেখেই তারা একটা অল্টারনেটিভ উপায় তারা দিবেন, যেটা হয়তো সবাই মানবেন কিনা সেটা রাজনৈতিক দলগুলো তাদের না বলেন যে মানতে বাধ্য তো সবাইকে আমরা মানতে হবে। চাইবো যে কোনো মূল্যে দেশে স্থিতিশীলতা যেন আমাদের বিনষ্ট না হয় এবং পরাজিত শক্তি যেন এখানে আপনার এই বিশেষ করে মানে আমার এখানে একাধিক গেস্ট এসেছেন জামায়াত ইসলামীর, বিএনপির বা অপরাপর অন্যান্য দলগুলো, সবাই বলেছেন যে আসলে সরকার একটা সিদ্ধান্ত দিলে সেটা মানা ছাড়া তো কোনো মানে উপায় নেই, একটা এক্সিটে তো যেতেই হবে এখান থেকে। কিন্তু মানে এটা তাহসিন রিয়াজরা আসলে মানবেন কিনা যে কোনো সিদ্ধান্ত দিলে, সেটা অনেক ক্ষেত্রেই দেখি যে মানে এনসিপি বিশেষ করে তরুণরা খুব মানে জ্বালাময়ী ভাষায় হ্যাঁ এরকম বলেন অনেকে, তারপরেও তাহসিন রিয়াজ মেনে নেবেন? না দেখুন, আমি পুরো আলোচনাটা মানে খুবই ইন্টারেস্টিং, ইভেন আমিও খুব শুনছিলাম। এটা আসলে মেনে নেয়া না মেনে নেওয়ার প্রশ্নটা তো আসলে আমার একার প্রশ্ন না, এটা তো আসলে একটা ফোরামের ডিসিশন। এটা আমরা আসলে কি ধরনের, স্পেশালি আগামীকালকে আপনারা জানেন আজকে ইনফ্যাক্ট 12টা বেজে গেছে, প্রধান উপদেষ্টা বলেছেন ভাষণ দিবেন, স্বাভাবিকভাবে আমাদের সেদিকেও একটা বড় দৃষ্টি, সেটা যেহেতু এরকম একটা খুবই মানে কমপ্লিকেটেড একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং কালকে প্রধান উপদেষ্টার ভাষণ, কাজে আমরা ডেফিনেটলি আমরা তো ভালো কিছু এক্সপেক্ট করছি যে সেখানে আপনার আদেশটার ব্যাপারে আমাদের একটা পজিশন আছে। আমরা বলেছি যে আদেশটা প্রধান উপদেষ্টাকে দিতে হবে, রাষ্ট্রপতি না। দেখেন, রাষ্ট্রপতির ব্যাপারে কিন্তু আমাদের এই অবস্থানটা আজকের না, আমরা একটু স্মরণ করিয়ে দিই। একেবারে যখন আমরা প্রথম নাগরিক কমিটি ছিলাম সেই সময় থেকে আজ অব্দি কিন্তু আমরা রাষ্ট্রপতির ব্যাপারে কিন্তু আমরা খুব অ্যাডামেন্ট ছিলাম। আর আরেকটা মানে খুবই ইন্টারেস্টিং, জাস্ট মানে শাহরিয়ার ভাই বলছিলেন মাঝখানে, আমি জাস্ট কনসিকুয়েন্সেস ধরে একটু আলোচনাটা আগাই, যেটা আমরা যে দেখেন এখন বিএনপির যে টোনটা, হ্যাঁ আপনি দেখবেন যে আমির খসরু ভাই হুট করে বলছেন কিসের গণভোট, কোনো গণভোট হবে না। মির্জা ফখরুল সাহেব, আমি যথেষ্ট সম্মান করি তাকে, তিনি একটা সমাবেশে গিয়ে লোকজনদেরকে, ক্রাউডকে জিজ্ঞেস করছেন আপনারা গণভোট বুঝেন, ওইখান থেকে রিপ্লাই আসতেছে ডেফিনেটলি তার দলের লোকজনই সামনে বসা, ওনারা কিন্তু বলতেছে না 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 বুঝি না। তো তিনি আবার এটাকে মিডিয়া দেখাচ্ছেন যে দেখেন গণভোট লোকজন বোঝে না। আচ্ছা, ভেরি গুড, আপনার লোকজন গণভোট বোঝে না, খুবই সুন্দর, মেনে নিলাম। তাহলে আমাকে একটা প্রশ্ন, আমার খুব জানতে ইচ্ছে হয়, আমার একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে যে আপনারা তো এই গণভোট নিয়ে কিছুদিন আগে আলোচনা করলেন না ঐকমত্য কমিশনে। আজকে দেখেন যে গণভোটের যেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করছি যে 142 আপনার যেখানে গণভোট নিয়ে আপনার গণভোট নিয়ে যে আইনি জটিলতা ছিল 1991 সালে যেই আইনটা ছিল আপনার, যেটাকে আমরা বিলুপ্ত করে দিলাম, হাসিনার যে মানে পার্লামেন্ট যেটাকে বিলুপ্ত করলো, গণভোটের আদেশটা বিলুপ্ত করলো এই জায়গায় 15 অ্যামেন্ডমেন্টে, সেই জায়গাটাতে দাঁড়িয়েও কিন্তু আপনার সালাউদ্দিন ভাইয়ের স্পষ্ট স্পিচ আছে, আপনি এখন ইউটিউবে ছাড়েন, সেখানে সালাউদ্দিন ভাই বলেছেন গণভোট হতে পারে, কোনো সমস্যা নেই। বিএনপির জন্মই তো গণভোটের মাধ্যমে। ইয়েস, এক্স্যাক্টলি। তাহলে আপনি আমাকে বলেন, তাহলে গণভোট আজকে আপনারা যদি না বোঝেন, মানে আমি আপনাকে এখন একটা খুব টেকনিক্যাল কোশ্চেন করি যে হোয়াট ডু ইউ মানে আন্ডারস্ট্যান্ড, আজকের জনগণ বেশি স্মার্ট নাকি 98, 97, 87, 88 বা 77, 78 ওই সময় জনগণ বেশি স্মার্ট ছিল? মানে এটার তো আসলে মানে এটা কিন্তু বোঝা মুশকিল, কারণ হচ্ছে যে এখনকার না আমি বলি এখনকার জনগণ বেশি স্মার্ট, কারণ এখন আপনার কাছে তথ্যের যে অ্যাভেলেবিলিটি, আপনি চাইলে একটা তথ্য এখন স্টল করতে পারেন। মানুষের কাছে এখন তথ্য পৌঁছাইতে বিটিভির জন্য অপেক্ষা করতে হয় না, মানুষের কাছে এখন তথ্য পৌঁছাইতে রেডিওর জন্য এখন সেই বাংলাদেশ বেতারের জন্য অপেক্ষা করতে হয় না। কাজে এখন ছোট হয়ে আসছে ইনফরমেশন যখন অ্যাভেলেবল, মানে আপনাকে এটা বুঝতে হলে অনেক ম্যাথ জানতে হবে না তো, ইনফরমেশন যখন অ্যাভেলেবেল দ্যাট মিনস যেই এরাতে সবচেয়ে বেশি ইনফরমেশন অ্যাভেলেবেল, অ্যাক্সেস টু ইনফরমেশন সবচেয়ে বেশি তখন সেই এরার মানুষ বেশি স্মার্ট। এখন আপনি না, কিন্তু আরেকটা জরিপ কিন্তু বলছে এরকম যে আমাদের চিন্তা করার সক্ষমতা কমে গেছে, মানে এই প্রজন্মের চিন্তা করার কারণ বেশি তথ্য বেশি, যে কারণে আমাদের যে সৃজনশীলতা সেটা কমেছে আগের প্রজন্মের তুলনায়। এটাকে আপনি কিভাবে বলবেন? তাহলে যাদের সৃজনশীলতা ছিল তারা বেশি স্মার্ট, ডেফিনেটলি। দ্যাটস আ ডিফারেন্ট ডিবেট। বাট সৃজনশীলতা অসৃজনশীলতার ডিবেট আমি যাচ্ছি না। আমার বোঝানোর উদ্দেশ্যটা হচ্ছে এটা যে এখন গণভোট বোঝাইতে হইলে
আপনাকে খুব বেশি বেগ পাইতে হচ্ছে না তো আনফরচুনেটলি। আপনি তো গণভোট করছেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব সিঙ্গেল কোশ্চেনে গণভোট করে নাই। আচ্ছা। মানুষ সেখানে আপনি কি জানেন সেখানে ইয়া কেমন ছিল? সেখানে আপনার সেই গণভোটে যেটা আপনার 1985 যেটা হলো, সরি 1985 না 1977 যখন গণভোট হয়েছিল সেখানে 88% মানুষ পার্টিসিপেট করেছিলেন। মজার ব্যাপার কি দেখেন, সেইখানে এই আউট অফ 88% 98% মানুষ সেখানে হা ভোট দিছে। ভাই তখন আপনার গণভোট মানুষের বুঝাইতে আপনার বেগ পাইতে হয় নাই, আর এখন আপনার মানুষের গণভোট বুঝাইতে অনেক বেগ পাইতে হচ্ছে। ভাই এই ধরনের যুক্তি যখন কেউ দেয় তখন আমরা বসে হাসি, কারণ মানুষের কাছে দেখেন এটা ব্ল্যাক এন্ড হোয়াইট। আমার কাছে এই তথ্য কই থেকে আসলো ভাই? আমি কি 1977 ছিলাম? আমি তো 1977 ছিলাম না, তো আমি তো এই তথ্যটা অ্যাক্সেস করতে পারছি, তাই না? আমি 1985 কখন গণভোট হয়েছে, কি কোশ্চেনে গণভোট হয়েছে, 1991 কি গণভোট হয়েছে, উই নো এভরিথিং। কাজেই দেখেন আমাদের কাছে অ্যাক্সেস টু ইনফরমেশন আছে। আবার আপনারাই কিন্তু এই মুখে বলেন যে এই যে ভোটের দিকে আমরা এগোচ্ছি ধীরে ধীরে, এখানে ইয়াং জেনারেশনের পার্টিসিপেশন সবচেয়ে বেশি থাকবে, সবচেয়ে বেশি ইয়াং। আচ্ছা, তাহলে এখন আপনাকে আমি আবার প্রশ্ন করি, তাহলে এই ইয়াং ভোটার যেহেতু মানে দে আর দি কি ফ্যাক্টরস, তাহলে এদের কাছে অ্যাক্সেস টু ইনফরমেশন বেশি, তাদের কাছে জানার জায়গাটা সবচেয়ে বেশি। কাজে তাদেরকে ভাই তারা এখন গণভোট, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তারা এখন গান বানায়, তাদের জন্য আলাদা সেট লাগে না, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অনেক কিছু করে ফেলতেছে। কাজেই দেখেন এই যে গণভোট বোঝে না টাইপ যে ন্যারেটিভ, এই ন্যারেটিভটা আসলে বিএনপির জন্য খুব ভালো ন্যারেটিভ না। আমি জানি না তাদের ন্যারেটিভ কে সেট করে, আমি জানি না, এটা বিগ কোশ্চেন। কাজেই দেখেন আপনি রেদার মোর রেশনাল পয়েন্টে ডিবেট করেন, ইউ হ্যাভ মোর রেশনাল পয়েন্ট টু ডিবেট ভাই। ওই জায়গাটাতে আমাদেরকে আসতে হবে। আরেকটা প্রসঙ্গ আমি জাস্ট একটু রেখে দিয়ে যাই, আপনি যখন এই যে ডিসেন্ডিং এর পয়েন্টটা আসতেছে, যতগুলো পয়েন্টে ডিসেন্ডিং দেয়া আছে, আপনি এই ডিসেন্ডিং এর পয়েন্টগুলো কি কখনো খেয়াল করেছেন কিনা? দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং। আমি মানে ইট উড বি লং, না হলে আমি তো ডিসেন্ডিং এর পয়েন্টগুলো ধরে আরেকটা লম্বা ডিসকাশন আমরা যেতে পারতাম। বাট আপনি ডিসেন্ডিং এর পয়েন্টগুলো যখন দেখবেন, আপনি দেখবেন যে আমরা যখন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্যর কথা বলেছি, ক্ষমতার যখন চেক এন্ড ব্যালেন্সের কথা বলেছি, ওই জায়গাটাতে গিয়ে নোট অফ ডিসেন্ট বিএনপি দিয়ে রেখেছে। আমরা যখন বলেছি যে আপনি আসলে ঠিক পুরো যে আপার হাউসের একটা বিরাট আলাপ আমরা এত বছর ধরে করলাম, তাহলে আপার হাউসের যে প্রসেস অফ আপার হাউস এটা কেমন হবে, সেই জায়গাটাতে আপনি গিয়ে দিলেন কেন দিলেন? আপনার ধারণা আপনি সরকার গঠন করবেন, এই জন্য আপনি ভোটার আনুপাতিক হারের কথা বলেন নাই, আপনি বলছেন আসনের আনুপাতিক হারে। দেখেন এই যে টেকনিক্যালি আপনি যে টেকনিক্যালি ব্যাপারটাকে যে একটা ওয়েতে আপনি নিয়ে যাচ্ছেন, দরকার নাই তো। আপনার যদি এত কনফিডেন্স থাকে তাহলে তো আপনার তো আর কোনো টেনশন করারই কোনো দরকার নেই, আপনি গণভোট দিয়ে দেন। আপনার মধ্যে হতাশা আছে, আপনার মধ্যে ডিসকমফোর্ট আছে। এটা যেহেতু বিএনপির কেউ এখানে মানে সেইভাবে নেই, যে কারণে আমি মানে এটা আলোচনাটার সময়ও শেষের দিকে, আমি এটা যেহেতু কোনো কাউন্টার উত্তর নিতে পারবো না, যে কারণে আমার সময় নেই আমার হাতে, আমি আসলে এটা আর ব্যারিস্টার শাহরিয়ার কবির 1 মিনিটের মতো সময় আপনাকে একটু দেই, যদি একটু ক্লোজ করবো আমি এই আলোচনাটা। আমি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটু কথা বলবো, যে কারণে। ধন্যবাদ। 1 মিনিট দেখেন, একটু আগে বললেন না, ও প্রশ্ন করলো তাহসিন এই যুগের ছেলেরা স্মার্ট কিনা। গত 15 বছর কিন্তু আমরা ঈদের পর আন্দোলন শুনে আসতেছিলাম, এবং এদেরকে ডাকা হতো ফার্মের মুরগি বলে। কিন্তু এই ছেলেগুলোই কিন্তু আজকে রক্ত দিয়ে এই পরিবর্তন করছে। যারা বলে আমাদের অভিজ্ঞতা ঝুলিয়ে আছে, কথা তা না। দেশে আমরা সবার আগে দেশ, আর সবার আগে দেশ হলে এই যে আমাদেরকে রাস্তায় নামতে বলতে হচ্ছে, এই যে বিভেদ হচ্ছে, এটা কি ইন্ডিয়া এবং আওয়ামী লীগ সুযোগ নিবে না? তাহলে সুযোগটা যাতে সৃষ্টি না করে। আর এই জনগণ তো আপনার এই আর্টিকেল 7 মানে কি? জনগণের সরকার, সার্বভৌম ক্ষমতার সরকার। এই সরকার তো অন্য কারো না। জনগণ বলছেন সরকার উইক পয়েন্ট, আর সরকার উইক পয়েন্ট মানে তো জনগণের উইক পয়েন্ট। আমাকে কেন যমুনার সামনে বসতে হবে? এই সরকার তো আমার। জি। সো আমার মনে হয় আগামীকালকে সরকারের বোধোদয় হবে, এবং সরকারের মধ্যে যাদের আলাদা এজেন্ডা আছে সেই এজেন্ডা থেকে তারা বের হয়ে আসবে এবং গণভোট ঘোষণা দিবে, এবং গণভোটের ভিত্তিতে আগামী ইলেকশন হবে, এই আশাবাদ ব্যক্ত করতেছি। অনেক ধন্যবাদ ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির এবং তাহসিন রিয়াজ, আপনাদের চমৎকার বিশ্লেষণের জন্য অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরবো, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটু আলাপ করব। আগামীকাল যেহেতু একটা আওয়ামী লীগের একটা কর্মসূচি ঘিরে নানান জায়গায় সহিংসতার কথা খবরে গণমাধ্যমে আসছে,
এটা নিয়ে একটু আলোচনা করতে চাই, সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। খান হাসান সাইদকে একটু যুক্ত করে নেব। জি হ্যাঁ, অনেকগুলো মানে ইনসিডেন্টের ঘটনা গত দুদিন ধরে আমরা দেখছি। সেই জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানান জায়গায় আশঙ্কা, নানান একটা টেনশন আছে জাতির। সেই জায়গা থেকে আসলে কি আশঙ্কা করেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। নিউজগুলো আমারও চোখে পড়েছে, আমি দেখেছি। তো আমার অভিজ্ঞতা এবং আমার সাসপিশিয়াস মাইন্ড থেকে আমার এর মধ্যে অনেকগুলো কিছু সন্দেহ হলো। সেটা হলো যে যারা এই কাজগুলো করছে বলে অভিযোগ করা হচ্ছে, মানে আওয়ামী লীগ বা তার সমর্থকরা, আসলে বাস্তব চিত্র কিন্তু ভিন্ন। আমাদের এখানে বিশেষ করে আমি যে শহরে থাকি, সিরাজগঞ্জ বা উল্লাপাড়াতে বা ঢাকাতে মোরাললেস এরকম, আওয়ামী লীগের নামে স্লোগান দিলে মানুষ বিরূপ প্রতিক্রিয়া দেখায় এবং ভালো অনেক সময় সে প্রতিক্রিয়াটা হয়, আপনার একটু অনেক ক্ষেত্রে ব্রুটালও হয়ে যায়। সেই ক্ষেত্রে যেখানে সবাই এরকম সচেতন, তো তার মধ্যে ঘটনাগুলো ঘটছে আমার কাছে একটু অ্যাজ এ পুলিশ অফিসার, আমার কাছে এর মধ্যে আমি অন্য কিছুর গন্ধ পাই। কারণ আপনার খেয়াল আছে কিনা, অনেক 2005 সালের দিকে বাংলাদেশের 63টি জেলাতে একসাথে বোমা হামলার ঘটনা ঘটলো। আপনারা জানেন কিনা ওটা কিন্তু আজ পর্যন্ত ডিটেক্ট করা যায়নি। খুবই মানে একটা খুব ব্যাপার যে 64টা জেলায় একই সাথে অলমোস্ট 5 থেকে 10 মিনিট ব্যবধানে 63টা জেলায় হলো বোধহয়, সোফার আই রিমেম্বার মুন্সিগঞ্জ ছাড়া। অর্থাৎ এই 63টা কোনটাই মানে ডিটেক্ট করতে পারলো না ল এনফোর্স এজেন্সি বা পুলিশ। এরকম পৃথিবীতে অনেক ঘটনা ঘটে, যে ঘটনাগুলো যখন খুব আপনার কোঅর্ডিনেটেড হইতে এবং খুব মানে খুব ট্রেন্ড লোকজন বা ট্রেন্ড অর্গানাইজ মানে ডিটেকশন করা যায় না অথবা করতে দেওয়া হয় না। তো আজকে যে ঘটনাগুলো ঘটেছে, এত প্রিকশনস নেওয়া সত্ত্বেও, যেখানে শুধু ল এনফোর্সার না, শুধু আপনার এখানে আমাদের দেশের জনতন্ত্র প্রহরীর মতো করতেছে ফ্যাসিস্ট মানে ফ্যাসিস্ট দলটা এবং তার অন্যান্য অঙ্গ সংগঠন এবং তাদের লোকজনের দিকে, সেখানে এই ঘটনাগুলো হয়তো যদি ডিটেকশন করা যায় এবং যদি প্রপার ডিটেকশন হয় তাহলে বোঝা যাবে হ্যাঁ তারাই করেছে। আর যদি ডিটেকশন না হয় তাহলে বুঝতে হবে এর মধ্যে অন্য কোনো কনস্পিরেসি, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কনস্পিরেসি আছে বলে আমার কাছে মনে হয়। নাহলে পরে এরকম হওয়ার কথা না। জিয়াউল কবির সুমন, না আপনার কি শেষ মন্তব্য করবেন? এমনিতে তো আমরা জানি যে এর মধ্যে র্যাবের টহল, তারপরে সেনাবাহিনীর টহল দিচ্ছে, আমরা দেখতে পেয়েছি এখানে আসার সময়। তারপরে বিশেষ চেকপোস্ট, তল্লাশি, বিভিন্ন মোড়ে মোড়ে 14 প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে। এরপরেও ট্রেন, যানবাহন, দাঁড়িয়ে থাকা যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। তো আপনি কি সামগ্রিক যে প্রস্তুতি সরকারের, এর মধ্যে কি কোথাও কোনো ঘাটতি দেখছেন? না, আমি কোনো ঘাটতি দেখছি না, ঘাটতি নেই। কারণ এর চাইতে বেশি কিছু আমাদের অ্যাফোর্ড করা সম্ভব না। ঢাকা শহরে যে পরিমাণ মানে আমাদের যেরকম আপনার রিকোয়ারমেন্টস, সে তুলনায় তো ল এনফোর্সার আমাদের ওরকম নাই। তারপরেও আমি মনে করি গভর্নমেন্টের পক্ষে যতটুকু সম্ভব সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে। মিলিটারি, বিডিআর, র্যাব, পুলিশ, মানে যত ধরনের ল এনফোর্সিং এজেন্সি আছে, তারপর তো অন্যান্য আপনার গোয়েন্দা সংস্থার লোকজন তো নিশ্চয়ই কাজ করছে। এর মধ্যে থেকে ইনসিডেন্টস গুলো হয়ে যাচ্ছে। তবে এটা অবশ্য আবার বলা আমার ঠিক হবে কিনা আমি জানি না। তবে ধরেন একটা বাস দাঁড়িয়ে আছে, ওখানে কোনো প্যাসেঞ্জার নাই বা কেউ নাই, বাড়ি খালি দাঁড়িয়ে আছে, অসংখ্য মানুষ ওখানে প্যাসেঞ্জার বাই চলতেছে। কেউ যদি একটা কেরাসিনারি এর মধ্যে আপনার একটা কাপড়ের মধ্যে কেরাসিন লাগার মধ্যে আগুন জ্বালায় দেয়, মানে ফেলে দিয়ে পালিয়ে যায়, তাহলে এটা কিন্তু আসলে ওইভাবে ডিটেক্ট মানে তাৎক্ষণিকভাবে প্রিভেন্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট। যদি এরকম হতো যে না, এই গাড়িগুলোকে আমরা একটা আইসোলেটেড প্লেসে নিয়ে গেছি, যেখানে বাউন্ডারি করা আছে, সেখানে কারো কোনো মানে রেস্ট্রিক্টেড এরিয়া, প্রোহিবিটেড এরিয়া, ওখানে কেউ যাওয়ার কথা না, সেখানে যদি এরকম হতো তাহলে হতো। এটা পাবলিক প্লেস, মানে শত শত লোক প্যাসেঞ্জার ভাই ওখানে হেঁটে যাচ্ছে, কেউ নর্মালি যাচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে প্রিভেনশনটা আসলে যে গভর্নমেন্টের ফেইলিওর আমি এটা বলবো না, যদি এটা আসলে ক্রিমিনালদের দিয়ে হয়ে থাকে। আর যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে আমরা সময়ের সাথে সাথে পরে জানতে পারবো। এটা আমার এক্সপেরিয়েন্স বলে। আমরা শেষ করব আজকের জার্নাল। খান সাইদ হাসান, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আমাদের সঙ্গে আজকে। সঙ্গে জিয়াউল কবির সুমন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আগামীকাল একই সময়ে ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি। সঙ্গে পাবো আশা করি।